রোজ সকালের মতো আজও উপস্থিত হয়েছি উন্নত কৃষি প্রযুক্তির বার্তা নিয়ে। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অন্নদাতা। বিকল্প প্রাণী পালনের মধ্যে খরগোশ পালন বেশ জনপ্রিয়তা লাভ করেছে। কোনো কৃষক বন্ধু যদি খরগোশ বিক্রির বাজার ঠিক করে নিতে পারেন, তাহলে অল্প সময় এবং অল্প পরিশ্রমেই এই প্রাণীটি পালন করে বেশ লাভ পেতে পারেন। আমরা কথা বলেছিলাম বর্ধমান জেলার পূর্বস্থলী ১ নম্বর ব্লকের কৃষক বন্ধু দীনবন্ধু বৈরাগ্যর সঙ্গে। তিনি জানালেন তার খরগোশ পালনের অভিজ্ঞতার কথা। আমার কাছে এই মুহূর্তে স্টক আছে 200 পিস, অর্থাৎ 20 ইউনিট মাদার স্টক আছে। এবং আমার যে সাপ্লাইয়ের জায়গা সেটা হচ্ছে লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশন অফ ওয়েস্ট বেঙ্গল এবং প্রাইভেট সেক্টর। আমি দুটো জায়গাতেই সাপ্লাই করি। আর সর্বোপরি আমি ব্রিডিং সিস্টেম, আমার এটা ব্রিডিং ফার্ম, তো সেখানে ব্রিডিং করাই এবং আমি খরগোশের বাচ্চা অন্যান্য ফার্মারদেরকেও বিক্রি করি, যাতে করে তারা ফার্ম করে স্বনির্ভর হতে পারে এবং নিজে কিছু লাভের মুখ দেখতে পারে। পশ্চিমবঙ্গে বা পুরো ইন্ডিয়াতে র্যাবিটের যে চাহিদা, সেই চাহিদাটা পূরণ এখনও পর্যন্ত সম্ভব হয়নি বিভিন্ন ল্যাবরেটরিতে, অন্যান্য যে সমস্ত জায়গাতে রয়েছে। তারপরে হচ্ছে যে র্যাবিটের মাংস এমন একটা জিনিস যার মধ্যে ফ্যাট নেই, কোলেস্ট্রল নেই, তারপরে ইজি টু ডাইজেস্ট, আরও যে সমস্ত ব্রেনের আইকিউ বাড়ে ডাক্তারবাবুদের মতামত অনুযায়ী। তবে যেটুকুনি আমি কৃষক হিসাবে জানি সেটুকুনি হচ্ছে যে এদের মাংসটাকে হোয়াইট মিট বলা হয়, কারণ এর মধ্যে কোলেস্ট্রল ফ্রি এবং ফ্যাট ফ্রি থাকার জন্য এবং ইজি টু ডাইজেস্ট। মোটামুটি 8 বছরের বাচ্চা থেকে 80 বছরের বয়স্ক লোক পর্যন্ত এটাকে খেতে পারেন, তাদের কোনো অসুবিধা হয় না। বিভিন্ন চাষি মহলে যদি ফার্ম করতে চায় তাহলে তারা ডাইরেক্ট আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, অথবা আমার পূর্বস্থলী 1 নম্বর ব্লকের বিএলডিও সাহেব বা ভিও সাহেবের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আমার ফার্ম ভিজিট করতে সবাইকে আমন্ত্রণ জানাই। একটা র্যাবিট মিনিমাম 4টে, ম্যাক্সিমাম 18টা পর্যন্ত বাচ্চা দেয়। একটা র্যাবিটের 3 মাস বয়স পর্যন্ত আমরা রাখি, 3 থেকে 3.5 মাস, যেখানে একটা র্যাবিটের ওজন হয়ে যায় মোটামুটি 2 থেকে 2.5 কিলো, কোনোটা 1.5 কিলোও হয়। যাই হোক, 1.5 থেকে 2.5 কিলো, অ্যাভারেজ 2 কিলো। তো 2 কিলো র্যাবিট আমরা যখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের এলডিসিকে বিক্রি করি, স্পার্ক সিজনের জন্য 250 টাকা প্রতি কিলো এবং ল্যান্ড সিজনের জন্য 240 টাকা প্রতি কিলো হিসাবে আমরা বিক্রি করি। সেখানে আমাদের দিয়ে আসতে হয়, আমাদের নিজেদের ট্রান্সপোর্টিং খরচা সেই সমস্ত বাদ দিয়ে আমরা মোটামুটি 180 টাকা কিলো করে পেতে পারি, কোনো অসুবিধা নেই। এটা আমাদের সলিড প্রফিট। আর 90 দিনে একটা খরগোশকে লালন পালন করতে, তাকে মিটের উপযুক্ত করতে আমাদের খরচা হয় 80 থেকে 110 টাকা। এবার যেই ব্যক্তি ঘাসের পরিমাণ অ্যাভেলেবেল আছে, যার কাছে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ঘাস আছে, তার কাছে লাহেজা 50 টাকার মধ্যেই ওই আপনার 500 টাকা মূল্যের খরগোশ তৈরি হয়ে যাবে। সেখানে আপনার 450 টাকা প্রফিট থাকতে পারে। যেমন আমার ক্ষেত্রে এই মুহূর্তে আমার কাছে ঘাসের পরিমাণ কম থাকার জন্য আমার কাছে প্রতিদিন খরচা হচ্ছে 81 পয়সা, এবং সেই হিসাবেও আমি মোটামুটি 70% থেকে 60% থেকে 70% বিক্রিত মূল্যের উপরে আমার প্রফিট থাকছে, এবং আমি নিজে স্বনির্ভর হয়েছি এই নিয়ে। এবং এই নিয়ে আমার নিজস্ব 2টো ফার্ম চালু রয়েছে, 17টা ব্রাঞ্চ ফার্মও আছে, যেখান থেকে আমি ওদেরকে বাচ্চা দিয়েছি, তাদেরকে দেখভাল করার দায়িত্ব নিয়েছি, তাদের মার্কেটিং করার দায়িত্ব নিয়েছি। এই সমস্ত করে সেই সমস্ত ব্যক্তিদেরও হচ্ছে আমি স্বনির্ভর হওয়ার জন্য র্যাবিট আমি 1 ইউনিট দিয়ে চালু করি। 1 ইউনিট র্যাবিট বলতে সেখানে ফিমেল এবং মেল একটা নির্দিষ্ট পরিমাণ থাকবে। সেখানে সাধারণত যেটা ছিল 7টা 3টে, অনেক সময় 6টা 4টেও হয়। যাই হোক, এই হিসাবে থাকবে। একটা র্যাবিটে 180 দিন বা 185 দিনের মাথায় ওরা রেডি হয়ে যায় বাচ্চা দেওয়ার জন্য। সেই সময় র্যাবিট নিয়ে মিনিমাম 4টে বাচ্চা, ম্যাক্সিমাম 18টা, 10টা, 12টা এরকম বাচ্চা হয়। তো সেখানে সব বাচ্চা তো বাঁচে না, কিছু বাচ্চার মর্টালিটি হয়ে যায়। বেশি বাচ্চা হলে বাচ্চার মর্টালিটিটাও বেশি হবে, আর সাফিসিয়েন্ট কোয়ান্টিটি ঘাস থাকলে মর্টালিটিটা অনেকটাই কম হবে। আর রোগ প্রতিরোধক ক্ষমতা এদের অনেক বেশি, রোগ হয় না বললেই চলে, খুব সামান্য রোগ হয়, সেটুকুনি একটু দেখভাল করতে হয়। এই দেখভালটুকুনি করতে হয়, খরচ খুব বেশি নয়। আচ্ছা, একটা ইউনিট র্যাবিটে আমি যতদূর দেখেছি তাতে করে প্রতি মাসে আমার 4,500-5,000 টাকা পর্যন্ত কামাই হয়ে যাচ্ছে 1 ইউনিট র্যাবিট থেকে। আর
র্যাবিটের বাচ্চার পরিচর্যার সিস্টেমটা হচ্ছে দেখতে হবে যে মা বাচ্চাকে দুধ দিচ্ছে কি দিচ্ছে না সেইটুকুনি লক্ষ্য রাখতে হবে। এতে শারীরিক মেহনত খুব একটা নেই, মানসিক মেহনত তো একটু আছেই। তার কারণ হচ্ছে বাচ্চা দেখা গেছে আমার ফার্মে একটা খরগোশের 8টা বাচ্চা দিয়েছে। 8টা বাচ্চা দিয়েছে যখন ওরা, তখন গায়ের লোম ছিঁড়ে বিছানা বানায়। সেই বিছানার হয়তো নিচের দিকে একটা বাচ্চা ঢুকে গেছে। সেই বাচ্চাটাকে আমাকে দেখতে হবে যে সব বাচ্চাগুলো দুধ খেয়েছে কি না। ফার্ম হিসেবেও করা যেতে পারে, বাড়িতে কেউ যদি মাংস খাওয়ার জন্য, কারণ পশ্চিমবঙ্গ সরকার এর মাংস 500 থেকে 550 টাকা প্রতি কিলো হিসাবে বিক্রি করছেন মার্কেটে। তো সেখানে কেউ যদি ভাবে যে আমি না কিনে খেয়ে অর্গ্যানিক সিস্টেমে বানিয়ে আমার ঘরের মধ্যে খরগোশ বানাবো, যেমন ছাগল, মুরগি, হাঁস পালন করি, সেইভাবে আমি সেখান থেকে তার মাংস উপলব্ধ করব। 90 দিন পর্যন্ত আমার যে একটা খরগোশের পিছনে খাদ্যের জন্য খরচা হয় 80 পয়সা করে প্রতিদিন যদি হয়, তাহলে 100 টাকার মধ্যে আমার 3 মাসে, অর্থাৎ 2 কিলো ওজন করতে আমার 72 টাকা থেকে 100 টাকা খরচা হয় এই খরগোশের পিছনে, যেটার আমি দাম পাই মিনিমাম 450 টাকা। তাতে করে আমার 100 টাকা যদি বাদ যায়, বাকিটা আমার প্রফিট। 100 টাকা করে যদি খাই আর আমি 400 টাকা পাই, 300 টাকা ইনকাম। অন্য কোনো ব্যবসায় নেই, সে কারণে আমি এই ব্যবসার মধ্যে চাকরি ছেড়ে দিয়েই এসেছি। সারা বছর ধরে আমাদের রাজ্যে যে সমস্ত ফুলের চাষ করা হয় তার মধ্যে অন্যতম হলো গাঁদা। এই ফুলের অনেক রং রয়েছে। স্থানীয় চাহিদার ভিত্তিতে চাষিরা তাদের পছন্দসই জাতটিকে বেছে নেন। উত্তর 24 পরগনা জেলার গাইঘাটা ব্লকের প্রগতিশীল চাষী তরুণ মণ্ডল 1 বিঘা জমিতে এই সময় রক্তগাঁদা চাষ করেছেন। রক্তগাঁদা কেবল শীতকালেই চাষ করেন তিনি। এছাড়াও ধাপে ধাপে বিভিন্ন রঙের গাঁদাও চাষ করেন তিনি। এখন রক্তগাঁদা ফুল তুলে চলেছেন এই কৃষক। তার গাঁদা চাষের অভিজ্ঞতা জানালেন অন্নদাতাকে। মোট আমরা বিঘে 3 ফুল চাষ করি। রক্তগাঁদা আছে 1 বিঘে মতো, দোপাট আছে 10 কাঠা, আর 1.5 বিঘে মতো আমাদের জবা ফুল আছে। এই নিয়ে আমাদের মোটামুটি ফুল চাষ হয়। যে বছরে একবারই এই গাঁদাটা চাষ হয় এবং শীতকালে একটা উৎসবের কাল, এই কালারটার জন্য এই মালটার চাহিদা থাকে। এই চাষ পদ্ধতি, প্রথমে জমিটা নাঙল দিয়ে ভালো করে চষতে হয়, তারপরে বিঘে প্রতি 1 কুইন্টাল জৈব সার এবং সামান্য পরিমাণে রাসায়নিক সার, ফসফেট, অ্যামোনিয়া, পটাশ এগুলো দিয়ে জমি তৈরি করতে হয়। তারপরে জমিগুলো 4 হাত বাই 2 হাত বা 3 হাত বাই 3 হাত ভাটা করতে হয় কোদাল দিয়ে। সেই ভাটার পরে এই চারাগুলো আমরা নিজেরাও তৈরি করি। আমরা নিজেদের তৈরি করতে না পারে এই চারাগুলো আমরা বিশ্বস্ত কোনো নার্সারি থেকে কিনে নিয়ে আসি। এক বিঘায় ধরেন 3000 থেকে 3500 মতো চারা ধরে। চারা বসানোর পরে আমরা কিছু কীটনাশক স্প্রে করি। 1 সপ্তাহ পরে চারাটা যখন জমিতে লেগে যায়, 1 সপ্তাহ পরে আমরা তখন কিছু ফসফেট, অ্যামোনিয়া, বিঘে প্রতি 20 কেজি ফসফেট, 10 কেজি অ্যামোনিয়া দিয়ে আমরা চারাটার চারিধার দিয়ে দিই। তারপরে ঠিক 1 মাস পরে আমরা 14-35 বা 10-26 সার বা 15-15 যে কোনো একটা সার যার যা পছন্দ, এই সার দিয়ে আমরা চারার গোড়া মাটি দিয়ে ঠিক বেঁধে দিই। তার ঠিক আবার মাসখানিক পরে যদি সেই জমিতে সারের কোনো প্রয়োজন হয় তাহলে আমরা সার দিই, না হলে গাছের গ্রোথ দেখে আমরা স্প্রে করি বিভিন্ন রকম কীটনাশক ওষুধ। এবং ঠিক 2.5 থেকে 3 মাসের আগে, 2.5 মাসের ভিতর ঠিক ধরন আসে এবং তারপরে ফুল তুলি। এই ফুলের অনেক রকম সমস্যা আছে, যেমন ফুলটার অনেকটা টেম্পার দরকার, আবার দেখা যাচ্ছে ফুলটার অনেকটা কালার দরকার। তার জন্য আমরা বিভিন্ন রকম ওষুধ স্প্রে করি, যেমন কুমানেল বা এসকোর, এইগুলো আমরা স্প্রে করি। এই ফুলটা 2.5 থেকে 3 মাস হয়। তার মধ্যে শীত যদি চলে যায় বাজারও পুড়ে যায়, যতদিন শীত থাকে ততদিন বাজার থাকে। এইভাবে আমরা এই পদ্ধতি চাষ করি। চারা বসানোর থেকে একটা ফসল মানে এই রক্তটা শেষ হওয়ার টাইম 5 মাস। রক্তটা শেষ হয়ে যাবে এবং জমিও খালি হয়ে যাবে। ফুলটা বিঘাপতি প্রথমে যখন আমাদের প্রথম ধরন আসবে, তখন দেখা যাচ্ছে 1 বিঘা জমিতে দেখা যাচ্ছে 5 থেকে 8 কেজি ফুল হবে কি 10 কেজি ফুল হবে। ঠিক 1 সপ্তাহের মাথায় সেই ফুলটা দিয়ে দাঁড়াবে দেখা যাচ্ছে 30 থেকে 40 কেজি। তার 1 সপ্তাহের মাথায় সেই ফুলটা দাঁড়িয়ে যাবে 1 কুইন্টাল। এইভাবে ঠিক মিডল পোর্শনে যখন ঠিক গাছটার বয়সটা 3 মাস 3.5 মাস বয়স হবে, তখন এই ফুলটা বিঘাতে আমাদের দেখা যাচ্ছে 8 থেকে 10 কুইন্টাল মাল তৈরি হবে সপ্তাহে। কিন্তু এবার হচ্ছে যদি শীত ঠিক মতো থেকে যায় তাহলে বাজার থাকবে, শীত না থাকলে এই ফুলের বাজার থাকবে না। সব কিছু ফুলটা ওয়েদার নিয়ে, শীত নিয়েই সব। প্রথমে যখন আমাদের এই ফুলটা উঠেছিল তখন 40 টাকা থেকে 45 টাকা আমরা বিক্রি করতে পারিছি কেজি। এই ফুলের মূলত দুটোই জাত আছে, একটা আছে জলদি আর একটা আছে নাবি, যেটা আমন। এই আমনটা আপনার অনেক দেরিতে হয়, আমনটা সময় লাগে 3 মাস। চারা রোপণের থেকে 3 মাস পরে সেই ফুলটা আসে। আর জলদিটা যেটা, সেটা আমার 2.5 মাসের ভিতর ফুলটা আসে এবং জলদিটা খুব অ্যাডভান্স ওঠে আর আমনটা
অনেক পরে ওঠে। এই দুটোই জাতে ফুলের মেনটেন করতে হয়, শীতকালেই হয় এবং অন্যান্য ফুলের থেকে এই ফুলেরটা দূরত্ব অনেক বেশি রাখতে হয়। তার কারণ এই ফুল গাছটা শীত যত পড়বে ফুল গাছটা তত ঝাঁকড়াবে এবং তত লতাবে, এবং এর যে জায়গাটা দরকার উপযুক্ত জায়গা না পেলে এই ফুলটা ভালো হবে না। এবং চলাচলের পথ রাখার জন্যে আমাদের এই ফুলটা যে প্রস্থান দিয়ে আমাদের আসা যাওয়া করতে হবে, মানে এই গাছের থেকে ওই গাছের দূরত্ব থাকবে মিনিমাম 2.5 থেকে 3 হাত, এবং লম্বায় যে দূরত্ব থাকবে 1 হাত, এবং এই মিডল পোর্শন দূরত্ব রাখা চলাফেরার এবং আরে ফুল গাছটা অনেকটা ফেপে যাবে শীতকালে। এর জন্যই আমরা অনেক দূরত্ব নিয়ে এই ফুলটা লাগাই। 15 দিন অন্তর একটা সেচ দিতে হয়। সার আমার যদি প্রয়োগ হয় মাত্রা যে বাজার ঠিক লেভেল থাকে বা মালের যদি ছোট হয়ে যায় তাহলে আমরা সার অল্প পরিমাণ বিঘা প্রতি ধরুন 15 থেকে 20 কেজি সার আমরা 15 সার আমরা প্রয়োগ করি, এবং 15 দিন অন্তর অন্তর জলটা দিয়ে যেতে হবে, এটাই আমাদের নিয়ম। এই ফুলটা একটা সিস্টেম কি শীতকালে এই ফুলটা যত সকালে তোলা যাবে তত ফুলটা ভালো, যত কুয়াশা থাকবে এর ভিতর ততই ফুলটা হার্ডি হবে এবং ফুলটা দেখতেও গ্লেস হবে। এই জন্য এই ফুলটা সকালেই তুলতে হয়। সকালে আমরা তুলবো, ফুলটা 8টার ভিতর তুলে নেবো। এই ফুলটা তুলে নিয়ে আমরা এখান থেকে সোজা ঠাকুরনগর মার্কেট আছে, সেই মার্কেটে গিয়ে আমরা ফুলটা বেচা কেনা করি। টোটাল বিঘা প্রতি আমাদের একটা গড় লেভেল যে খরচা আছে, এই ফুলটা 8 থেকে 10 হাজার টাকা আমাদের খরচা আছে, এবং বেচা কিনা মার্কেটের উপর নির্ভর করে এবং ওয়েদারের উপর নির্ভর করে। যদি আমাদের ওয়েদার শীত যদি ঠিক জমজমাট থাকে 30-40 টাকা কেজি বেচতে পারলে এই বিঘা প্রতি এই ফুলটা আমরা মিনিমাম 30 থেকে 40 হাজার টাকা বেচতে পারি। আর যদি শীত না থাকে বিঘা প্রতি আমরা 15 থেকে 20 হাজার টাকা বেচতে পারবো না। টোটাল এই ফুলটা নির্ভর করবে একদম ওয়েদারের পরে, ওয়েদারই মেনটেন করে দেবে এর বাজার। এত কম খরচা এর একটাই কারণে এই ফুলে সার খুব কম লাগে এবং শীতকালে কোনো পোকামাকড়ের উপদ্রব হয় না। এই ফুলটা আহামরি কোনো স্প্রে করা লাগে না। দড়ি খুঁটো দিতে হয় একটাই কারণে, শীতকালে এই ফুল গাছটা খুবই দ্রুত বেড়ে যায় এবং ফুল তোলার সময় যে চলাচলের লাইনগুলো পুরো ঢেকে যায় এবং চলাচলা করার সময় ফুল গাছগুলো ভেঙে চুরে একদম নষ্ট হয়ে যায়। তার জন্য এই দড়ি আর সুতো আমরা ব্যবহার করি, ফুল গাছটা সেফ থাকে এবং আমরা যারা লিভার নিয়ে ফুল গাছ মানে ফুল তুলি তাদের পক্ষে খুব সুবিধা হয় এবং গাছগুলো সতেজ থাকে এবং নষ্ট হয় না। এবারে দেখুন জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। চিঠিপত্র, টেলিফোন এবং ইমেলের মাধ্যমে দর্শকরা আমাদের কাছে যে প্রশ্ন করে থাকেন তার উত্তর নিয়েই সাজানো হলো জন ডিয়ার অন্নদাতা হেল্পলাইন। বর্ধমান জেলার জামুরিয়া থেকে অন্নদাতা দপ্তরে ফোন করেছেন গোপীনাথ ঘোষ। তিনি কলা চাষ করেন। কলা গাছের সমস্যার কথা তিনি বর্ণনা করেছেন। এখন তার কলা বাগানে ভাইরাস ঘটিত গুচ্ছমাথা রোগ দেখা যাচ্ছে। তিনি এই রোগের প্রতিকার সম্পর্কে জানতে চেয়েছেন। কলার গুচ্ছমাথা রোগটি ভাইরাস ঘটিত। প্রথমে এই রোগের লক্ষণ বর্ণনা করা হচ্ছে। রোগের প্রাথমিক লক্ষণ হলো পাতার নিচের দিকে মাছরিরা গাঢ় হলুদ হয়ে যায়। পরে পাতার কিনারা হলদে হতে থাকে এবং ক্রমশ বাদামি হয়ে যায়। আক্রান্ত গাছে অনেকগুলো ছোট পাতা একসঙ্গে বের হয় এবং সেগুলো কখনোই কলা পাতার স্বাভাবিক আকার নেয় না। এর ফলে গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। এই গাছে ফলও আসে না। কেবলমাত্র বড় গাছেই নয়, তেউর বা কলার চারাতেও এই রোগ হতে পারে। রোগটা যেহেতু ভাইরাস ঘটিত, সে কারণে রোগ হয়ে গেলে আর করার কিছুই থাকে না। তাই সবচেয়ে ভালো হলো রোগ দেখা দেওয়ার আগে প্রয়োজনীয় প্রতিরোধ ব্যবস্থা নেওয়া। এই রোগের ভাইরাসকে বহন করে কলার জাপ পোকা। এরা অসুস্থ গাছ থেকে ভাইরাসকে বয়ে নিয়ে আনে সুস্থ গড়ানে। এই রোগের প্রতিকারে সবার আগে দরকার কলার জাপ পোকা নিয়ন্ত্রণ। কলার জাপ পোকা নিয়ন্ত্রণের জন্য ধারাবাহিকভাবে 10,000 ppm এর নিম তেল 2 থেকে 3 মিলিলিটার প্রতি লিটার জলে গুলে স্প্রে করা যেতে পারে। রাসায়নিক নিয়ন্ত্রণের জন্য ইমিডাক্লোপ্রিড 1 মিলিলিটার বা থায়ামিথক্সাম 1 গ্রাম প্রতি 3 লিটার জলে মিশিয়ে স্প্রে করতে হবে। কলার পাতায় যেহেতু জল দাঁড়ায় না, সে কারণে স্প্রে দ্রবণে স্টিকার মিশিয়ে নিতে হবে। বাগানের যে গাছগুলোয় এই রোগ দেখা দিয়েছে সেগুলো গোড়া সমেত তুলে ফেলতে হবে। ফলন নেওয়ার পরবর্তী সময়ে এই বাগানের সব গাছগুলোই তুলে ফেলতে হবে। তারপরে সুস্থ বাগান থেকে তেউর সংগ্রহ করে কলা চাষ করতে হবে। এই সব ব্যবস্থাগুলো নেওয়ার দ্বারা কলার গুচ্ছমাথা রোগ নিয়ন্ত্রণ করা যায়। আজোলা একটি জলে ভাসমান সবুজ ফার্ন। এর মধ্যে বাস করে এক ধরনের মিথজীবী ব্যাকটেরিয়া, যেগুলি বাতাসের নাইট্রোজেনকে আবদ্ধ করে। এই গুণের জন্য অ্যাজোলা জৈব সার কিংবা জীবাণু সার হিসেবে ব্যবহার করা হয়, কিন্তু এখন এটি প্রাণী খাদ্য এবং পোলট্রি খাদ্য হিসেবেও ব্যবহার করা হচ্ছে। অ্যাজোলা যথেষ্টই পুষ্টিকর এবং কম খরচে উৎপাদন করা যায়, তাই এটি খাওয়ালে প্রাণী পালনের খরচ কমে। অ্যাজোলার খাদ্যগুণ এবং চাষ পদ্ধতি সম্পর্কে বিস্তারিত জানালেন মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্রের মৎস্য বিজ্ঞান বিষয়ের বিশেষজ্ঞ অদ্বৈত মণ্ডল। অ্যাজোলা হচ্ছে একটি সবুজ গোখাদ্য। আমাদের অন্যান্য যে খাবার আমরা আমাদের প্রাণীদেরকে দিই, বিশেষ করে গরুকে এবং ছাগলকে যে দিই, তার মধ্যে সবুজ গোখাদ্য থাকা আবশ্যিক, না হলে বিভিন্ন রোগ জ্বালা
এবং বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হবে এবং প্রাণীগুলো ঠিকঠাকভাবে বাঁচবে না। সেই কারণের জন্য এদেরকে সবুজ গোখাদ্য দেওয়া অতি অবশ্যই প্রয়োজন এবং এই সবুজ গোখাদ্য দেওয়ার জন্য অ্যাজোলা তার মধ্যে অন্যতম এবং অ্যাজোলা অতি সহজেই তৈরি করা যায় এবং অতি সহজলভ্য এবং অল্প জায়গার মধ্যে তৈরি করা যায়। সেই কারণের জন্য আমরা অ্যাজোলা চাষ করতে বলি এবং চাষ করলে পরে বিভিন্ন রকমের উপকার পাওয়া যায়। বিশেষত এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে, অ্যামাইনো অ্যাসিড থাকে এবং বিভিন্ন পরিমাণে 10 থেকে 15% মতো বিভিন্ন খনিজ লবণ বা মিনারেল থাকে এবং এর মধ্যে ফ্যাট জাতীয় জিনিস খুবই কম থাকে, যার ফলস্বরূপ এটা একটা কনসেন্ট্রেটেড খাবারের মতো কাজ করে। একটা গরুকে খাওয়ানোর জন্যে কনসেন্ট্রেটেড খাবার প্রতি মাসে অন্তত 1000 থেকে 1200 টাকার কিনি। এই পরিমাণের খাবার যদি আমরা না কিনে অ্যাজোলা চাষ করে অ্যাজোলা যদি খাওয়াই তাহলে আমাদের ওই একই গরুকে 5 থেকে 600 টাকার মতো খরচ হবে এবং একই পরিমাণে খাবার পাবে, যার ফলে আমরা অ্যাজোলা চাষ করব। তো এই অ্যাজোলা চাষ করতে গেলে খুব বেশি জায়গার দরকার হয় না। একটা গরুকে প্রতিদিন 1 কেজি করে অ্যাজোলা খাবার হিসেবে ব্যবহার করার জন্য আমার একটা 2 মিটার বাই 1 মিটার জায়গার প্রয়োজন। এই 2 মিটার বাই 1 মিটার জায়গার মধ্যে আমরা 10 থেকে 15 সেন্টিমিটার ডিপ করব, মাটিতে ডিপ করব এবং আপনার একটা পলিথিন সিট ওর মধ্যে বিছিয়ে দেব। বিছিয়ে দেওয়ার পরে ওর মধ্যে আমরা উর্বর মাটি এবং গোবর অল্প করে ওর মধ্যে দিয়ে তার মধ্যে জল সমেত দেব। এইভাবে আমরা প্রাথমিক তৈরি করব এবং প্রাথমিক তৈরি করার পরে মোটামুটি 600 থেকে 800 গ্রামের মতো ফ্রেশ অ্যাজোলা, জ্যান্ত অ্যাজোলা ওর মধ্যে আমরা ছাড়বো এবং তারপরে 2 সপ্তাহ পরে আমরা ওর মধ্যে 100 গ্রামের মতো সুপার ফসফেট এবং 1 কেজির মতো গোবর দেবো, যাতে ওটা মাল্টিপ্লিকেশন করে। সাধারণভাবে অ্যাজোলা 3 থেকে 5 দিনের মধ্যে ডাবল হয়ে যায়। 10 থেকে 15 দিনের মাথায় ওই 2 মিটার বা 1 মিটার যে জায়গাটা করেছিলাম অ্যাজোলার জন্য, এখান থেকে প্রতিদিন আমরা 1 কেজি করে অ্যাজোলা পাবো এবং একটা গরুকে আমরা প্রতিদিন এই 1 কেজি করে অ্যাজোলা তুলে তুলে অন্যান্য খাবারের সাথে মিক্সড করে খাওয়াবো এবং এর ফলে একটা গরুর দুধের পরিমাণ অন্তত 10 থেকে 12% বেড়ে যাবে। বা অন্যান্য আমরা যদি হাঁস মুরগিকে খাওয়াতে যাই সেক্ষেত্রেও এদের ডিমের পরিমাণ বা ব্রয়লারের ক্ষেত্রে মাংসের পরিমাণ অনেকটাই বেড়ে যাবে। তো এই জন্যে আমরা অ্যাজোলাটাকে চাষ করতে বলছি এবং চাষিদেরকে বলছি যাতে তারা অতি সহজেই তার যে গৃহপালিত পশুটা রয়েছে তাদেরকে সহজ পাচ্য এবং সহজলভ্য মিনারেল মিক্সচার এবং আপনার বিভিন্ন যে খনিজ উপাদান সেইগুলো অতি সহজেই ওনারা অ্যাজোলা থেকে সাপ্লিমেন্ট হিসাবে ব্যবহার করতে পারবেন এবং ওনাদের ইনকামটা অনেকাংশে বৃদ্ধি করে নিতে পারবেন। আর এই পিটটা থেকে আমরা সাধারণভাবে 6 মাস পর্যন্ত আমরা ব্যবহার করতে পারবো। পরবর্তীকালে 6 মাস হয়ে যাওয়ার পরে পুরোটা জলটা ফেলে দিতে হবে এবং অ্যাজোলাগুলোকে তুলে দিয়ে পরে নতুন করে আবার স্ট্রাকচারটা তৈরি করতে হবে এবং আপনার আবার পুনরায় একই পদ্ধতিতে এটাকে ব্যবহার করতে হবে পরবর্তী 6 মাসের জন্য। এভাবে যদি আমার মোটামুটি 2টা পিট থাকে তো একটা গরুকে বছরভর আমি অ্যাজোলা সাপ্লাই দিতে পারবো এবং আমি কম খরচে আমার ইনকামটাকেও বাড়িয়ে নিতে পারবো। আমাদের গৃহপালিত পশুগুলোর পালন করার জন্য ঠিকঠাক আমাদের সবুজ গোখাদ্য অতি আবশ্যক হয়ে ওঠে। তো এই অতি আবশ্যকের জন্য আমাদের বিভিন্ন ধরনের সবুজ গোখাদ্য এখন পাওয়া যায়, যাদেরকে আমরা চাষ করে পরে আমরা আমাদের গৃহপালিত পশুগুলোকে খাওয়াতে পারি। কিন্তু যদি আমরা বিভিন্ন ফডারকে চাষ করি, বিভিন্ন সবুজ ঘাসের চাষ করতে চাই, সেক্ষেত্রে আমার অনেকটা জায়গার দরকার হয়। কিন্তু যে সমস্ত চাষি ভাইদের ক্ষেত্রে জায়গার বড়ই অভাব বা খুবই প্রান্তিক এবং ক্ষুদ্র চাষি, তাদের ক্ষেত্রে এইরকমভাবে জায়গা পাওয়াটা সমস্যা দাঁড়িয়ে যায়। সেই কারণের জন্য আমরা বাড়ির আশেপাশে বা অল্প জায়গাতে 2 মিটার বা 1 মিটার, খুব বেশি বড় জায়গা নয়, এইরকম জায়গাতে আমি ঘরের যে কোনো জায়গাতে আমি এই অ্যাজোলা চাষটা করতে পারি এবং এই অ্যাজোলাটা চাষটা করতে পারলে পরে আমার মাঠের প্রয়োজন হবে না, বড় জমির প্রয়োজন হবে না বা অন্যান্য সবুজ গোখাদ্যের মতো জায়গারও প্রয়োজন হবে না। এই অল্প জায়গার মধ্যেই আমি কিন্তু একই পরিমাণে প্রোটিন, খনিজ লবণ, অ্যামাইনো অ্যাসিড এই ইত্যাদি বিভিন্ন যে জিনিসপত্রগুলো সেগুলো সবই আমি পেয়ে যাব এর মধ্য থেকে। এই অ্যাজোলা চাষ করতে যদি কিছু চাষি ভাইরা যদি ইচ্ছুক থাকেন তো আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই যে আমাদের যে মালদা কৃষি বিজ্ঞান কেন্দ্র উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে রতুয়াতে, এখানের সাথে যদি যোগাযোগ করেন তো ওনারা এখান থেকে অ্যাজোলার বিভিন্ন চারা সংগ্রহ করে নিয়ে যেতে পারেন।
এই এজলা চাষ করার জন্য যদি চাষি ভাইদের প্রশিক্ষণের দরকার হয় বা চাষ করতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হয়, তো সেই সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমরা কৃষি বিজ্ঞান কেন্দ্র সর্বত চাষি ভাইদের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো। অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগছে? আপনারা আর কি দেখতে চান জন ডিয়ার অন্নদাতা অনুষ্ঠানে? জানিয়ে চিঠি লিখুন। আমাদের ঠিকানা অন্নদাতা, নিউজ 18 বাংলা, গোদরেজ ওয়াটার সাইড, টাওয়ার 1, সল্টলেক সেক্টর 5, কলকাতা 91। অনুষ্ঠানটি আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে কাল সকালে। নমস্কার।